আসসালামু আলাইকুম। গত 2 দিন বাংলাদেশে যা ঘটছে তা আসলেই হৃদয় বিদারক। বিমান বাহিনীর প্রশিক্ষণ শেষ করে এক পাইলট যখন ট্রায়াল দিতে নেমেছিল, আনফর্চুনেটলি বিমানটি ক্র্যাশ করে এবং সেটি গিয়ে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের উপরে গিয়ে পড়ে। আর দিয়াবাড়ির নামটা শুনে আসলে খারাপ লেগেছে, কিন্তু তার চেয়ে বড় কষ্টের জিনিস ছিল মাইলস্টোন স্কুলের যে বাচ্চারা অধ্যয়নরত ছিল ক্লাসে, সেখানে গিয়ে বিমানটি ভূপতিত হয় এবং সেখানে আগুন ধরে যায়। অনেক হতাহত ঘটনা ঘটছে। যারা মারা গেছে তারা আসলে পৃথিবীর এখন পর্যন্ত কিছুই দেখেনি, কিছুই বুঝেনি, তার আগেই তাদেরকে বিদায় নিতে হলো। এবং আরও অনেকেই দগ্ধ অবস্থায় মারাত্মক ইনজুর নিয়ে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন এবং যারা দগ্ধ অবস্থায় রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত শেফা দান করুন। আমিন সুম আমিন। আসলে বলার কিছু নেই, আবার একজন সচেতন নাগরিক হিসাবে আমাকে বলতে হয়, দুর্ঘটনাটি যেমনি কাম্য নয় তেমনি এটা উচিত যে এই প্রশিক্ষণ নেওয়ার কাজগুলো কি এই জনবহুল ঢাকা শহরেই করতে হবে? আর কি বাংলাদেশে কোনো জায়গা নেই যেখানে গিয়ে তারা প্রশিক্ষণ নিতে পারে? আমাদের জন্য কক্সবাজার রয়েছে, সেখানে সমুদ্র রয়েছে এবং বিমান ঘাঁটি রয়েছে, সেখানে কিন্তু তারা এই কাজটি করতে পারে। দুর্ঘটনা ঘটলে সেটা সমুদ্রের দিকে নিয়ে যাওয়া যায় বিমানটি। এই জনবহুল শহরে, একটি মেগা শহর যেখানে 2.5 কোটি মানুষের বসবাস, সেখানেই কেন এই বছরের পর যুগের পর যুগ ধরে এই কাজটি করে আসতে হবে? এই সরকার, ইন্টারিম সরকার তো অনেক ভালো কাজ করছে, অনেক ভালো কাজ করতেছে, তারা একটা ভালো কাজ করুক না? এই প্রশিক্ষণ জিনিসটা এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও সেটেল করুক, যাতে আমাদের জনজীবন নিরাপত্তার সাথে নির্বিঘ্নে দিন অতিবাহিত করতে পারে। দেখুন না, এমনিতেই কত ঘটনা, দুর্ঘটনা, রটনা সব কিছুই রয়েছে এই শহরে। প্রতিদিন কত মানুষ গাড়ি দুর্ঘটনা এবং অন্যান্য দুর্ঘটনায় মারা যায়। তার উপরে এই যে একটা সামরিক বাহিনীর থেকে একটা দুর্ঘটনা ঘটলো এবং অসংখ্য বাচ্চারা জীবন দিল। সরকারের উচিত অবিলম্বে এই প্রশিক্ষণ নেওয়ার স্থান পরিবর্তন করা এবং নৌবাহিনী এবং বিমান বাহিনী এ দুটির যে সদর দপ্তর সেটিও ঢাকা থেকে স্থানান্তর করা উচিত অন্য কোথাও। আর একটা কথা হচ্ছে, যে বিমানটি ভূপাতিত হয়েছে সেই বিমানটি আসলে পুরনো ইঞ্জিন দিয়ে একটি নতুন কসমেটিক্স দেওয়া হয়েছে, অর্থাৎ এর মেশিন পুরনো, এটি দেখতে নতুন হলে মেশিনটা অনেক পুরনো। ইন্টারিম গভর্নমেন্টের উচিত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া এবং বিমান বাহিনীতে যুক্ত করা উচিত অতি বিলম্বে। আমাদের জানা আছে যে এগুলো আসলে খুবই ব্যয়বহুল, যুদ্ধ বিমান আসলে খুবই ব্যয়বহুল, কিন্তু 18 কোটি মানুষের দেশে আসলে ব্যয়বহুল বলে কোনো কিছুই নেই। হয়তো অনেকে দ্বিমত পোষণ করবেন যে কীভাবে 18 কোটি দেশের মানুষের ভিতর প্রায় 8 কোটি মানুষই বেকার, কিন্তু পরিসংখ্যান বলছে আমাদের দেশে 4 কোটি বেকার আছে। 8 কোটি মানুষ কিন্তু কর্মক্ষম হয় দেশে, যারা প্রতিদিন ইনকাম করতেছে। এই 8 কোটি মানুষ যদি প্রতিদিন 5 টাকা করে দেয়, তাহলে একদিনে আসে 40 কোটি টাকা, মাস শেষে আসে 1200 কোটি টাকা। এটি যদি 1 বছর কন্টিনিউ করেন তাহলে 1,440 কোটি টাকা যদি আমি ধরি, তাহলে কি হয় না 5-7টা বিমানও কি হয় না? তিন দিকে এমন একটি দেশ আমাদেরকে বেষ্টনী করে রেখেছে, যারা আসলে আমাদের সামরিক বাহিনীর দুর্বলতার কারণেই তারা আমাদেরকে কোনো তোয়াক্কাই করতেছে না। তারা মনে করতেছে আমরা কাঙ্গাল, ওরা আমাদেরকে কিন্তু কাঙ্গাল বলে ডাকে। তারা পৃথিবীর 4র্থতম বৃহৎ সামরিক দেশ, অথচ আমরা কোথায় রয়েছি? আমরা ইভেন মিয়ানমার থেকেও পিছনে। এমনটা হওয়ার কথা ছিল না। গত 16 বছর, ধরেন 16 বছর থেকে আরও বাড়াই বলি, 2001 সাল থেকে আজকে 2024-এর জুলাইয়ের আগ পর্যন্ত যত কোটি টাকা পাচার হয়েছে এই দেশের থেকে, সেই টাকাগুলো যদি আমরা আমাদের সামরিক বাহিনীতে ইউটিলাইজ করতে পারতাম, যারা পাচার করছে তারা যদি একটু দয়া মায়া নিয়ে যদি সামরিক বাহিনীতে সেই টাকাগুলো ইনভেস্ট করতো বা দেশের টাকা দেশেই রাখতো, তাহলে কিন্তু আমরা আরও শক্তিশালী হতে পারতাম সামরিক দিক থেকে। চাটুকারিতা, স্বার্থপরতা, কুটনামি, চগলখড়ি, রাজনৈতিক দলাদলি, এইসব নিয়ে আমরা আসি। কখনো ভাবি না যে আমরা কোথায় রয়েছি। পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা আমাদেরকে টেনে হিসে নিচে নামিয়ে আনছি। এটি আর কতকাল চলবে? আমরা এখন যে বর্তমান পৃথিবীতে বসবাস করি, এই একটি স্বাধীন ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি। হোক সেটা বিমান, হোক রাডার, এবং আকাশ থেকে আকাশে ধ্বংসযোগ্য অস্ত্র আমাদের অনতিবিলম্বে দরকার। সারা বিশ্বেই কিন্তু যুদ্ধ বিগ্রহ লেগেই আছে। আমাদের অনতিবিলম্বে উচিত পদক্ষেপ নেওয়া এবং নিজেদের পরিবর্তন করা। আমরা কি কোনো দিনও দেশে হোক বিদেশে হোক নিজের দেশকে নিয়ে গর্ব করতে পারবো না? জেনারেশন জেডের আরেকবার জেগে ওঠা উচিত। সেটা হচ্ছে দেশের সার্বভৌমত্ব, সুরক্ষা এবং সামরিক বাহিনীকে আধুনিকরণের জন্য সরকারের উপর একটা চাপ প্রয়োগ করা উচিত। আজকে বাচ্চারা মারা গেছে,
কালকে তো আরও মারা যাবে। ওই বিমান তো একটা না, ওই বিমান তো আরও আছে বাংলাদেশের বিমান বাহিনীতে। আমরা শুধু এইটুকুই করতে পারি, সেটা হচ্ছে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আল্লাহ আমাদেরকে আর কোনো এই রকমের দুর্ঘটনা দিয়েন না, আমাদের বাচ্চাদেরকে আপনি সুরক্ষা দান করেন, আর আমাদের বাহিনীগুলোকে আধুনিকায়নকরণে আমাদেরকে সহযোগিতা করেন। যারা দেশ নিয়ে পরিকল্পনা করেন ক্ষমতায় থেকে, মন্ত্রণালয় থেকে যারা পরিকল্পনা করেন, পরিকল্পনা মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় আছে বাংলাদেশে, তারা কি করতেছে আমি বুঝতে পারতেছি না। আমার প্রশ্ন, তাদের কাজটা কি? না, আমি সব কথা আমার এই ইন্টারিম গভর্নমেন্টকে উদ্দেশ্য করে না, তারা তো মাত্র আসছে, তারা তো রাতারাতি কোনো এমন বিশাল কোনো কিছুই চেঞ্জ করতে পারবে না। তো যারা পরিকল্পনা করেন, আপনাদের অনতিবিলম্বে সর্বদলীয় বৈঠক ডেকে আপনাদের প্রথম, আমার মনে হয়, আমার এই ছোটো মস্তিষ্ক থেকে যেটা আমার হয়, যে আপনারা অতি দ্রুত পরিকল্পনা করেন যে কীভাবে সামরিক বাহিনী আধুনিকীকরণ করা সম্ভব, কীভাবে করা যাবে, কোন উপায়ে, এবং এর ভবিষ্যৎ কী, একটা ফলপ্রসূ পরিকল্পনা করে, খরচের তালিকা করে, সরঞ্জামাদির লিস্ট করে, সর্বদলীয় বৈঠক ডেকে তাদের সম্মতি নিয়ে আপনারা অনতিবিলম্বে একটি পরিকল্পনা তৈরি করুন এবং তাদের মতামত নিয়ে, সম্মতি নিয়ে অতি দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করেন। আমরা এরকমের আর দুর্ঘটনা দেখতে চাই না।